মুক্ত শিক্ষা কেন্দ্র, বিবেকানন্দ কলেজ মোড়, পূর্ব বর্ধমান। আজকে আমি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের আলোচনা করব। তাই প্রথমেই যে আমি সাবজেক্টের উপর আজকে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতা প্রথমত বলে দিই, এই অধ্যায়টি থেকে কিন্তু 5 নম্বরের একটি কোশ্চেন আসে, আর বাকি সব 1 মার্কসের, এক নম্বরের সেটা এমসিকিউ হোক কিংবা এক কথায় উত্তরের প্রশ্ন আসে। তাই এই সিন্ধু সভ্যতার আজ আমরা ডিটেলস একটু আলোচনা করি। প্রথমত এটি আনুমানিক 3300 খ্রিস্টপূর্ব গড়ে উঠেছিল। দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও জন মার্শাল হলেন আবিষ্কারক। অর্থাৎ এই সিন্ধু সভ্যতার খনন কার্যে যেসব প্রত্নতাত্ত্বিকবিদ তারা অবদান দিয়েছেন তাদের মধ্যে দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও জন মার্শাল অন্যতম। সর্বপ্রথম এই যে সিন্ধু সভ্যতা, এটার খনন কার্য শুরু হয়েছিল হরপ্পাতে, তাই একে আমরা হরপ্পা সভ্যতা বলে থাকি। সভ্যতার সৃষ্টি কারা করেছে এ নিয়ে আজও জল্পনা কল্পনা আছে। অর্থাৎ এই যে সভ্যতা, সিন্ধু সভ্যতা, এটা সৃষ্টি কারা করেছে এই নিয়ে কিন্তু জল্পনা কল্পনা এখনো অনেক প্রত্নতাত্ত্বিকবিদের মধ্যে রয়েছে। কেউ বলেন এটি দ্রাবিড়ের দ্বারা, দ্রাবিড় গোষ্ঠী দ্বারা, কেউ বলেন সুমেরীয়দের দ্বারা, কেউ বলেন আর্যদের দ্বারা, কেউ বলেন কোনো মিশ্র জাতি দ্বারা এই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। পরবর্তী আসে প্রধান শহরগুলি কি কি। এই সিন্ধু সভ্যতায় যে প্রধান শহরগুলি, সেই প্রধান শহরগুলি হলো হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গাল অন্যতম। অর্থাৎ সিন্ধু সভ্যতার খনন কার্য করার পর ওই একই ধরনের নিদর্শন, ওই একই ধরনের প্রমাণ বেশ কয়েকটি জায়গায় ভারতের উত্তর পশ্চিম প্রান্তে পাওয়া গেছে। গুজরাট থেকে নিয়ে পাকিস্তানের বর্ডার পর্যন্ত পাওয়া গেছে, অর্থাৎ পাকিস্তানেও কিন্তু পাওয়া গেছে। যেমন হরপ্পা, এটি এখন কিন্তু পাকিস্তানে অবস্থিত। তো এই অন্যতম শহরগুলি ছিল মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গাল, আর এগুলি ছিল সেই সময়কার শহর। এবার এই যে সিন্ধু সভ্যতা, এটি আয়তন কত ছিল না, মোট আয়তন 13 লক্ষ বর্গ কিলোমিটার। পুরো এরিয়াটা 13 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থান করত। এবার আমি আসি এই সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল। প্রথমত বলি, সিন্ধু সভ্যতায় সর্বপ্রথম কিন্তু হরপ্পা খনন কার্য শুরু হওয়ার জন্য একে হরপ্পা আমরা বলে থাকি, হরপ্পা সিভিলাইজেশন বলে থাকি, অর্থাৎ হরপ্পা সভ্যতা বলে থাকি। তাই এই যে নগর পরিকল্পনা, এখানে 5 নম্বর কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা থাকে। নগর পরিকল্পনা, সেই সময়কার যে টাউন প্ল্যানিং ছিল, কেমন ছিল নগর পরিকল্পনা? প্রথম, দুর্গ নগরী। প্রথম দুর্গনগরী মহেঞ্জোদারো এবং হরপ্পা, এই শহরগুলিতে দুর্গ নির্মিত ছিল। দুর্গ আমরা জানি, এবং দুর্গের উঁচু অংশে বসবাস করত সমাজের উঁচু শ্রেণীর মানুষ, যেমন পুরোহিত, চিকিৎসক, এই সবের লোকেরা বসবাস করত। আর
দুর্গের নিচে বসবাস করত যারা শ্রমজীবী অর্থাৎ শ্রম সম্প্রদায় যারা ব্যক্তি। এটি গেল দুর্গ নগরী। দ্বিতীয় নম্বর, রাস্তা কেমন ছিল, সেই সময়কার রাস্তা কেমন ছিল। সিন্ধু সভ্যতার সময়ও কিন্তু বলা যায় যে প্রাচীন সভ্যতার মধ্যে গড়ে ওঠা একটি আধুনিক সভ্যতা। কারণ সিন্ধু সভ্যতার যেসব নিদর্শনগুলো পাওয়া গেছে সেই নিদর্শন কিন্তু আজ বর্তমান সভ্যতাও অনেক শহরেতেই এই ধরনেরই পাওয়া যায়। হতে পারে এখন টেকনোলজিক্যালি অনেক উন্নত, আধুনিক প্রযুক্তিবিদ্যার জন্য উন্নত, কিন্তু যে মেথড, যে টেকনোলজি সেটা কিন্তু সেম। তাই প্রথমে আসি রাস্তাগুলি ছিল 9 থেকে 38 ফুট চওড়া এই রাস্তাগুলি ছিল। এটা 34 ফুট, হ্যাঁ 9 থেকে 34 ফুট চওড়া রাস্তা ছিল। অর্থাৎ রাস্তার দুদিকে বাড়িগুলো নির্মাণ ছিল এবং বাড়ি থেকে যেমন এখনকার দিনেও পাওয়া যায়, যেমন মেন রোডের দুদিকে বাড়িগুলো নির্মাণ থাকে, সেই ধরনের সেই সময়কারও এই রাস্তার দুদিকে, রাজপথের দুদিকে যেমন আমাদের এখানে বাড়ি থাকে, যেরকম রাস্তার দুদিকে বাড়ি নির্মাণ ছিল। তাই সেই সময়কার রাস্তাগুলি খুব চওড়া ছিল। এবারে আসছি গৃহ কেমন ছিল, গৃহ নির্মাণ। গৃহ কেমন ছিল না, সেই সময়কার যে গৃহগুলি ছিল সেগুলি কোথাও 2 কক্ষ বিশিষ্ট, কোথাও বহু কক্ষ বিশিষ্ট। এছাড়াও এখানকার বাড়িগুলো পোড়া ইটের তৈরি ছিল, পোড়া ইটের তৈরি। এবং লোথাল, কালীবঙ্গাল এইসব জায়গাতে কিন্তু রোদে পোড়া ইটেরও প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ দেখুন তখনকার দিনেও কিন্তু সিন্ধু সভ্যতাতে এখনকার মতন যেমন আমরা ইটের বাড়ি প্রথম তৈরি করি, তারপর সিমেন্টিং করি, সেই সময়কার লোকেরাও কিন্তু ইটের তৈরি বাড়ি করত। অর্থাৎ কিছুটা হলেও আধুনিকের ছোঁয়া তখনকার দিনেও প্রাচীন সভ্যতা যেটা 3300 খ্রিস্টপূর্বাব্দে ছিল তখনও কিন্তু পাওয়া গেছে। এবারে আসছি পয় প্রণালী। পয় প্রণালী অর্থাৎ ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেম কেমন ছিল, পয় প্রণালী না, প্রত্যেকটি বাড়িতে কি ছিল, প্রত্যেকটি বাড়িতে স্নানাগার এবং বাড়ির প্রত্যেকটা বাড়ি থেকে যে জলের নিকাশি, সে জল নিকাশি ব্যবস্থা ছিল এবং সেই জল ড্রেনের মাধ্যমে মেন রোডের ধারে বড় ড্রেনে পড়তো এবং সেই ড্রেন দিয়ে শহরের জল বাইরে বেরিয়ে যেত। মানে আজও আমরা দেখি যে শহরের প্রত্যেকের বাড়ি থেকে জলের লাইন না থাকে, সেটি যে মেন ড্রেনে পড়ে, বড় বৃহৎ ড্রেনে যে পড়ে, সেই ড্রেনের দ্বারা শহর থেকে জল বাইরে বেরিয়ে যায়। ঠিক তেমনই এই হরপ্পা সভ্যতায় অর্থাৎ এই সিন্ধু সভ্যতার বিভিন্ন শহরগুলিতে তখন এই ধরনের পয় প্রণালী ব্যবস্থা দেখা গেছে। নেক্সট, বৃহৎ স্নানাগার। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা খুবই বৃহৎ স্নানাগার। এটি মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, এটি মহেঞ্জোদারোতে পাওয়া গেছিল খননের দ্বারা। এটি 180 গুণিত 108 ফুট চওড়া ছিল। এটা আয়তন ছিল এটি 180 ইন্টু 108 ফুট। এটি প্রত্নতাত্ত্বিকবিদরা মনে করেন যে সেই সময়কার, বিশেষ করে মার্টিন হুইলার,
মার্টিন হুইলার তিনি মনে করতেন, তিনি বলছেন যে সেখানকার বৃহৎ স্নানাগারের চারিপাশে অনেক ছোট ছোট কক্ষ অনেক ছোট ছোট কক্ষ পাওয়া গেছে। অর্থাৎ এ থেকে প্রমাণিত যে এখানে পুরোহিতরা অর্থাৎ পুজোরী মানে যারা পূজারী তারা স্নান করে এই কক্ষেতে পোশাক পরিবর্তন করতেন, মানে পোশাক বদল করতেন। অর্থাৎ এটি ধর্মীয় কাজে ব্যবহৃত একটি স্নানাগার, যেটি মহেঞ্জোদারোতে পাওয়া গেছিল। এটি সিন্ধু সভ্যতায় কিন্তু হরপ্পায় পাওয়া যায়নি, এটি কিন্তু মহেঞ্জোদারোতে পাওয়া গেছিল। এবার আসছি শস্যাগার। বৃহৎ স্নানাগার হলো, এবার আসছি শস্যাগার। শস্যাগারগুলি দেখুন হরপ্পা এবং মহেঞ্জোদারো, শস্যাগার কোথায় না, হরপ্পা মহেঞ্জোদারো উভয়ই কিন্তু পাওয়া গেলেও হরপ্পায় 6টি বৃহৎ শস্যাগার পাওয়া গেছে। হরপ্পায় 6টি বৃহৎ শস্যাগার। আর এই শস্যাগারগুলি কোথায় অবস্থিত থাকতো না, নদীর ধারে, একদম নদীর ধারে ব্যবস্থিত, যাতে নদী পথে তার কি হয়, সে শস্যের আদান প্রদান করা যায়, ব্যবসা বাণিজ্য করা যায়, সুবিধা হয়। তাই এগুলি নদীর ধারেই শস্যাগারগুলি, বৃহৎ শস্যাগারগুলি অবস্থিত ছিল। যেমন আমাদের এখানে যেটাকে আমরা বলি এফসিআই গোডাউন, শস্যের ভান্ডার থাকে, সেরকম সেই সময়কার বৃহৎ শস্যাগার ছিল। সেগুলি কথা ছিল না নদীর ধারে, কারণ সেই সময়কার ট্র্যাক কিংবা রেলওয়ে থাকেনি, তাই নদী পথে হতো। তাই নদীর কিনারে রাখলে কি হবে, সুবিধা হবে কি করতে, আদান প্রদান করতে। শস্যাগার গেল। এবার আসছি বৃহৎ হল। বৃহৎ হল, এই যে বৃহৎ হল, এটি 80 ফুট দীর্ঘ একটি হল। এই হলের মধ্যে সভা, যেটাকে হরপ্পাতে এটাকে সভাগৃহ বলা হয়ে থাকে, কারণ এখানে সভা বসতো তখনকার দিনে। রাজা যারা উঁচু শ্রেণী তারা এখানে সভা করত। অর্থাৎ বিভিন্ন সভা কাজে বা কিছু বিচারের কাজে এই বৃহৎ হলের ব্যবহার হতো। তখনকার দিনে এই বৃহৎ হলগুলি পাওয়া গেছে কোথায়, সিন্ধু সভ্যতায়। তাই এগুলি হলো সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা। এর বিশিষ্ট নোটগুলো আপনারা অফিস থেকে পেয়ে যাবেন, এগুলো একটু মন দিয়ে পড়বেন, তাহলে এই প্রশ্ন থেকে আপনি জবাব দিতে সক্ষম হবেন। খুব সংক্ষিপ্তভাবে লিখলেও আপনি নাম্বার পাবেন। এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবেন, আমি যতগুলো পয়েন্ট লিখলাম এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। আপনি ভেতরে কত অংশ মনে রাখছেন সেটাই গুরুত্ব নয়, কিন্তু পয়েন্টগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যে বৃহৎ স্নানাগার, শস্যাগার, পয় প্রণালী, গৃহ নির্মাণ, এগুলো। এবারে আসছি নাগরিক জীবন কেমন ছিল। দেখুন, নাগরিক জীবন 4টি ভাগে বিভক্ত ছিল। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। প্রথম শ্রেণীতে থাকতো পুরোহিত, চিকিৎসক, জ্যোতিষবিদ ইত্যাদি। দ্বিতীয় শ্রেণীতে কারা থাকতো, দ্বিতীয় শ্রেণীতে থাকতো যোদ্ধারা। তৃতীয় শ্রেণীতে কারা থাকতো, তৃতীয় শ্রেণীতে থাকতো ব্যবসায়ী, শিল্পকর্মী। আর চতুর্থ শ্রেণীতে থাকতো শ্রমজীবী মানুষ। দেখুন, এইভাবে কিন্তু সমাজের শ্রেণীতে বিভক্ত ছিল। সেই সময়কার সমাজের এই 4টি শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথম শ্রেণীতে থাকতো পুরোহিত, চিকিৎসক, দ্বিতীয় শ্রেণীতে থাকতো যোদ্ধা, তৃতীয় শ্রেণীতে থাকতো ব্যবসায়ী আর শিল্পকর্মী, আর চতুর্থ শ্রেণীতে থাকতো শ্রমজীবী মানুষ। এটাই ছিল সিন্ধু সভ্যতার নাগরিক জীবন। এবারে আসছি সিন্ধু সভ্যতার ধ্বংস, যেটি 5 নম্বর প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সিন্ধু সভ্যতা পতনের কারণ। সিন্ধু সভ্যতার
পতনের কারণ, ধ্বংসের কারণ। এই নিয়ে বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন মত আছে, কোনো মত কিন্তু এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি যে এটাই সর্বশ্রেষ্ঠ। কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে সবকটা বিষয়গুলি বলতে হবে, যেহেতু প্রত্নতাত্ত্বিকবিদরা বলেছেন। তাই প্রথম আমি আসছি পৌর সুবিধা। প্রথম যে পৌর সুবিধাবিহীন, অর্থাৎ পৌর পৌর যে সুবিধা, অর্থাৎ এটা আমরা বলতে পারি পৌর সুবিধা শিথিল। অর্থাৎ সেই সময়কার যে পৌর সুবিধাগুলো হয়, অর্থাৎ শহরের মানুষের যে সুবিধা আর্চলা, অর্থাৎ আর্থিক স্থিতি, এছাড়া সেই সমাজের বিভিন্ন স্তরের মানুষদের যে সুবিধাগুলো, সেই সুবিধার কিছু অভাব হয়েছিল, অর্থাৎ শিথিল হয়ে পড়েছিল, যার ফলে একের পর এক সেই নাগরিক জীবন ধ্বংসের মুখে পড়ে গিয়েছিল। হতে পারে পৌর সুবিধা দিতে পারেনি, কোনো হয়তো ভাইরাস এসে গিয়েছিল সেই সময়, কোনো একটা বিরাট রোগ এসে গেছিল, হয়তো সেই সময় অত উন্নত থাকেনি, সেরকম ব্যবস্থা দিতে পারেনি, একের পর এক সেই সভ্যতা ধ্বংসের দিকে চলে গেছে, এটা অনেকে মনে করে থাকেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আভ্যন্তরীণ সংকট। বলা যেতে পারে যে সিন্ধু সভ্যতার মধ্যেও কিন্তু কিছু আভ্যন্তরীণ সংকট ছিল, যেমন হতে পারে আর্থিক স্থিতি, অর্থাৎ আর্থিক কন্ডিশন, মানে অর্থনৈতিক সংকট ছিল। হতে পারে বৃষ্টির অভাবে একের পর এক সেই জায়গাগুলো মরুভূমি মানে গ্রসিত করেছিল এবং বৃষ্টির পরিমাণ কমে গিয়েছিল, যার ফলে সেখানে চাষবাসের অসুবিধার জন্য সেই সব এরিয়াতে অর্থের সংকট দেখা গিয়েছিল, যার ফলে একের পর এক এই সভ্যতা ধ্বংসের মুখে পড়ে গিয়েছিল। তাই অর্থের সংকট কিন্তু ছিল, এটা হচ্ছে আভ্যন্তরীণ সংকট। অর্থের সংকট হতে পারে, অথবা চিকিৎসার অসুবিধা হতে পারে, অথবা কোনো নিজেদের মধ্যে অত সাম্প্রদায়িক বিভিন্ন সংকটের মধ্যে তাদের সভ্যতা ধ্বংসের মুখে পড়ে গিয়েছিল। তো এটা আভ্যন্তরীণ সংকট। তৃতীয়, আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন। আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন মানে কি? আবহাওয়া জলবায়ু পরিবর্তন তার অর্থ হলো কি, একের পর এক যে জলবায়ুর যে পরিবর্তন, জলবায়ু অর্থাৎ মানে 30 থেকে 35 বছরের যে গড় আবহাওয়ার পরিবর্তন, সেটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন। অর্থাৎ একের পর এক একটা সময় ছিল যখন সিন্ধু সভ্যতার মধ্যে বৃষ্টিপাত হতো, সবই হতো, কিন্তু হতে পারে যে কোনো ক্রমে সেখানে অতিবৃষ্টি হয়েছে এবং অতিবৃষ্টির ফলে বন্যার কারণে শহরটি ধ্বংস হয়ে গেছে। আরেকটি হতে পারে কি, সেখানে অনাবৃষ্টি হয়েছে, অনাবৃষ্টির ফলে একের পর এক সেই এরিয়াটা কি হয়েছে না মরুভূমির গ্রসিত করেছে এবং চাষবাস তো বন্ধ হয়ে গেছে, জমির মধ্যে নোনার পরিমাণ অর্থাৎ নুনের পরিমাণ বেড়ে গেছে, লবণের পরিমাণ বেড়ে গেছে, যার ফলে জমি মানে অনুর্বর হয়ে গেছে এবং কৃষিকাজ বন্ধ হয়ে গেছে, মানুষ না খেতে পেয়ে একের পর এক মানুষ শেষ হয়ে গেছে। এটা ছিল আবহাওয়া জলবায়ু পরিবর্তন। তো চতুর্থ নম্বর আসি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ মধ্যে বলতে পারা যায়, হতে পারে কি ভূমিকম্প হয়েছিল, প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়েছে, মানে যখন ভূমিকম্পের ম্যাগনিটিউড বেড়ে যায়, মাত্রা হয়তো হতে পারে কি 9 মাত্রা 10 মাত্রায় ভূমিকম্প হয়ে গেছে, সাধারণত 9 মাত্রা হায়েস্ট ধরা হয়ে থাকে, 9 মাত্রা 8 মাত্রা 9 মাত্রা যদি ভূমিকম্প হয়ে যায়, পুরো শহরটা ধসে গেছে,
একদম একইবারে কয়েক সেকেন্ডের মধ্যে সভ্যতা নষ্ট হয়ে গেছে। অর্থাৎ বলতে পারে যে সিন্ধু সভ্যতার শেষের দিকে মানে একটা প্রবল ভূমিকম্প হয় এবং সেই কারণে পুরো শহরটা ধসে যায় এবং সমস্ত মানুষের মৃত্যু হয়। এটা থেকে বোঝা যেতে পারে যে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। প্রাকৃতিক দুর্যোগের একটা কারণ ভূমিকম্প হতে পারে, ইয়া তো আমি এটাও বলতে পারি কি ওই সময় হতে পারে অতিবৃষ্টির কারণে প্রচুর পরিমাণে বন্যার সৃষ্টি হয়েছে এবং বন্যার ফলে পুরো শহরটা পুরো শহরের লোকেরা ডুবে মারা গেছে, পুরো শহর ধ্বংস হয়ে গেছে, ধ্বংসলীলায় পরিণত হয়ে গেছে। এটা বলা যেতে পারে এটা প্রাকৃতিক দুর্যোগ। এবার আসছি বৈদেশিক আক্রমণ, লাস্ট পয়েন্ট। হতে পারে কি কোনো বৈদেশিক কোনো বাইরের শক্তি এই সভ্যতাকে আক্রমণ করেছে, কোনো বাইরের সভ্যতা বা শক্তি আক্রমণ করেছে, আক্রমণ করার পর একের পর এক সমস্ত নগরকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে, আক্রমণ করে একের পর এক মানুষকে মেরে দিয়েছে এবং সেটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। তো এটার মধ্যে বৈদেশিক আক্রমণও হতে পারে, কিন্তু সবথেকে বেশি যদি কিছু বলা যেতে পারে তো প্রাকৃতিক দুর্যোগ কি বেশি ধরা হয়ে থাকে। কারণ একটা শহর এইভাবে সভ্যতা নষ্ট হওয়া, এটা কোনো বিরাট শক্তি কাজ করে, যার ফলে এটা প্রাকৃতিক দুর্যোগের পরিমাণটা হতে পারে কি প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু একেবারে এক ধ্বংস হয়ে গেছে। কারণ সেই সময়কার মানুষ টেকনোলজিক্যালি উন্নত থাকেনি যে হেলিকপ্টার নিয়ে তাকে সেখান থেকে বাঁচিয়ে তুলবে। তাই বৈদেশিক আক্রমণটাও কিন্তু আমরা কখন কখনো অ্যাকসেপ্ট করে থাকি কি বৈদেশিক আক্রমণ এসেছে বা বাইরের শক্তি আক্রমণ করে সেখানকার ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে, আমরা সেটাও বলে থাকি। তাই এইগুলি ছিল সিন্ধু সভ্যতা পতনের কারণ। এই যে পয়েন্টগুলো আমরা বললাম এগুলো আপনারা নোট ডাউন করে রাখুন, আপনাদের কপিতে লিখে রাখুন, খাতাতে লিখুন। এই যে পয়েন্টগুলি কিন্তু এইগুলি মনে রাখতে পারলে খুব ভালো। বাকি আপনারা যেমন করে পারবেন ডিসকাস করবেন পরীক্ষাতে, কিন্তু এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই এই পয়েন্টগুলো আপনারা কপিতে লিখে রাখুন। পৌর সুবিধা শিথিল, অভ্যন্তরীণ সংকট, আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, বৈদেশিক আক্রমণ, এগুলি ছিল সিন্ধু সভ্যতার পতনের কারণ। নাও এবার আমরা কিছু 10-20টা প্রশ্ন আলোচনা করব। তা দেখুন 10-20টা প্রশ্ন কিভাবে আমরা আলোচনা করছি। সেই 1 নম্বর কোশ্চেন,